শুরু করছি এখন প্রকাশ, সঙ্গে আছি আসাদুজ্জামান ইজি। নতুন অর্থ বছরের বাজেট আসতে যাচ্ছে, সেই বাজেটে কি থাকছে, কি পাচ্ছি আমরা, নতুন অর্থ বছরে আসলে করের হার কেমন হবে, রাজস্বের হার কেমন হবে, কোন জিনিসের দাম বাড়বে কমবে, নানা রকম আগ্রহ থাকে মানুষের। সেসব প্রসঙ্গে আলাপ করব। বাজেট পূর্বাভাস আজকে আমাদের আলাপের বিষয়। সেই প্রসঙ্গে আলাপে আজকে আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন সাংবাদিক এবং কলামিস্ট হাসান মামুন, এবং সেই সঙ্গে রয়েছেন গবেষণা পরিচালক সিপিডির ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। দুজনকে স্বাগত আমাদের এই আজকের আলাপে, আজকের আয়োজনে। বাজেট কেমন হতে যাচ্ছে সেটা নিয়ে তো আলাপ করবই। একটি বিষয়ে দিয়ে একটু আলাপটা শুরু করতে চাই। এনবিএফআই অনেকদিন ধরে ভুগছে, আসলে ভোগাচ্ছেও গ্রাহকদেরকে। তো বাংলাদেশ ব্যাংক সম্প্রতি একটি সিদ্ধান্ত নিয়েছে 5টি এনবিএফআই তাদেরকে দীর্ঘদিনের অনিয়ম, লুটপাট, খেলাপি, যে কারণে আসলে অবসানের পথে যাচ্ছে। তো অবসানের জন্য আগামী অর্থ বছরের বাজেটে সরকার এখন পর্যন্ত জানা যাচ্ছে, কেউ বলছে 5,000 কোটি টাকা, আবার কেউ কেউ বলছে 9,000 কোটি টাকার মতো বরাদ্দ রাখতে যাচ্ছে বাজেটে, যেই টাকাটি দিয়ে গ্রাহকদের দায় দেনা নিষ্পত্তি করা হবে। এখন প্রশ্ন হচ্ছে, বেসরকারি প্রতিষ্ঠানের আর্থিক দায় দেনা সেটি মেটানোর জন্য সরকার কি বাজেটের এভাবে ভর্তুকি দিতে পারে কিনা? মোয়াজ্জেম ভাই, আলাপটা শুরু করব। যেহেতু এটা সরকারি সিদ্ধান্ত অবসায়নের, সুতরাং কেন্দ্রীয় ব্যাংকের একটা দায় থাকে যে যে কোনো ডিপোজিটারের ন্যূনতম একটা পরিমাণ পরিশোধের, যেটা আমরা জানি যে ব্যাংকের ক্ষেত্রে 1 লক্ষ টাকা পর্যন্ত। তো এনবিএফআইয়ের ক্ষেত্রে পরিমাণটা কত তা জানি না, কিন্তু অনুষ্ঠানের শুরুর আগে একটু দেখছিলাম যে এই 5টি এনবিএফআইয়ের মধ্যে প্রায় 15,370 কোটি টাকা আটকে গেছে ডিপোজিটারে। এর ভিতরে ইন্ডিভিজুয়াল ডিপোজিটারের টাকা রয়েছে 3,700 কোটি টাকা, এবং বাকি 11,000 কোটি টাকা ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সদের। তো সেই হিসেবে যদি তার একটা ন্যূনতম পরিমাণ যদি সরকারের দায়ের মধ্যে পড়ে পরিশোধের, তো সেই হিসেবে ধরলে আমার মনে হয় 5,000 কোটি টাকা হতে পারে, হয়তো এই হিসেব করে এটি রাখা আছে। প্রশ্নটি আসলে এই দায় পরিশোধের বিষয় না, তার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো যে অবসায়নের এই উদ্যোগটি যদি সরকারের নীতিগত অবস্থান হয়, তাহলে আগামী দিনে আরও এরকম নন পারফর্মিং আরও ইনস্টিটিউট রয়েছে সরকারি এনবিএফআই এবং ব্যাংকিং সেক্টরে, সেগুলোর ব্যাপারে সরকার নীতিগত অবস্থান পরিষ্কার করা দরকার। মোয়াজ্জেম, একটু প্রশ্ন করি আপনার কথা সূত্র ধরে। আমরা দেখলাম 5টি দুর্বল ব্যাংক, তাদেরকে মার্জ করলো সরকার, সম্মিলিত করার একটি ব্যাংক করার চেষ্টা করছে। আবার এই 5টি এনবিএফআই তাদেরকে অবসান করে দিচ্ছে। ইনফ্যাক্ট যেগুলোকে আসলে মার্জ করা হয়েছে এবং এর বাইরে যারা রয়েছে, এবং এদের অনেকেরই পারফরমেন্স ভালো না, এদের অনেকেরই নন পারফর্মিং লোন অনেক বেশি। যেমন এই এনবিএফআইয়ের মধ্যে 100% নন পারফর্মিং লোন, প্রায় 3টির 100% নন পারফর্মিং লোন রয়েছে। সো ব্যাঙ্কগুলোর ক্ষেত্রেও এই একই অবস্থা। ইনফ্যাক্ট আমি অনেকদিন থেকে জোরালোভাবে বলছিলাম যে মার্জার করছেন ভালো, এটা একটা টেস্ট কেস, আমরা এটা একটা টেস্ট কেসে দেখতে পারি মার্জ করে আসলে ফিরে আনা যায় কিনা, কেননা কোনো জিনিস বন্ধ করে দেওয়ার আগে একবার দেখা দরকার, সেই হিসেবে আমি দেখছিলাম। কিন্তু এর অনেকগুলো অবসায়নের উপযুক্ত। এবং আমি যে সবসময় যেটা বলি যে বাংলাদেশের অর্থনীতির আকার এত বড় হয়ে যায়নি যে 61টা ব্যাংক দরকার আছে। আপনি সবসময় রাজনৈতিক বিবেচনায় এসে ব্যাংকের পর ব্যাংক দিয়ে যাবেন, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন দিয়ে যাবেন, এনবিএফআই দিয়ে যাবেন, এভাবে তো একটা অর্থনীতি টিকতে পারে না। এবং মোয়াজ্জেম ভাই, আপনি একটা কথা বলছিলেন, আমরা যখন শুরু করিনি তখন, যে এই এনবিএফআই গুলো বন্ধ হয়ে যাবে, আবার রাজনৈতিক বিবেচনায় নতুন এনবিএফআই। আবার সেই একই প্রশ্ন আসে যে আপনি এই সরকার এসে আবার নতুন করে ব্যাংক বা এনবিএফআই দিবে কিনা, অথবা ডিজিটাল ব্যাংকের মতো একটা জায়গায় আবার নতুন করে রাজনৈতিক বিবেচনা আসবে কিনা। সুতরাং এটা যেন এরকম না হয় যে কিছু লোককে তাড়িয়ে দিচ্ছে এবং তার জন্য আর নতুন কিছু লোকের জায়গা করে দিচ্ছি, তা না। নীতিগতভাবেই আমাদের অর্থনীতির আকার যা, এবং অর্থনীতি এখন যে ধরনের চ্যালেঞ্জের মধ্যে রয়েছে, তাতে এতগুলো ব্যাংক, এতগুলো নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন চালানোর মতো অর্থনীতি সেই অর্থে প্রবৃদ্ধি বা আকার বিস্তৃত হয়নি। ভারতের মতো একটা দেশে যেখানে 17টা ব্যাংক এবং কিছু আঞ্চলিক ব্যাংক দিয়ে চলতে পারে, সেখানে বাংলাদেশের মতো দেশে 61টা ব্যাংক থাকার আসলে কোনো যৌক্তিকতা নেই। সুতরাং এই জায়গাগুলো আরও আসলে কনসলিডেশন দরকার, আরও মার্জার দরকার, এবং আরও লিকুইডেশন দরকার। আমি মনে করি যে এনবিএফআই আরও লিকুইডেশনের সুযোগ আছে, ব্যাংকের আরও লিকুইডেশনের সুযোগ আছে, এবং সেই জায়গায় আবার নতুনরা কেউ যেন না ঢুকে, যাতে একটা সুস্থ কম্পিটিটিভ পরিবেশ তৈরি হয়, যেখানে ব্যাংক এবং নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বাংলাদেশ যাতে চলতে পারে, সেই লক্ষ্যে যাতে কেন্দ্রীয় ব্যাংক যাওয়া উচিত। মতবিমে আসবো আপনার কাছে হাসান মামুন ভাই। মানে বেসরকারি খাতে আমরা দেখি যে আর্থিক অনিয়ম, দুর্নীতি, লুটপাট, এই ঘটনাগুলো ঘটে। আর সেই লুটপাটের দায় কি শেষ পর্যন্ত জনগণকে নিতে হবে? মানে জনগণের টাকায় সরকারই সেই টাকা পরিশোধ করবে বাজেটে বরাদ্দ দিয়ে? এটাই কি লিগেসি হতে যাচ্ছে কিনা, বা এটাই কি
আসলে নিয়ম হয়ে উঠছে কি? হ্যাঁ, অভিজ্ঞতা তো সেরকমই, সেজন্য এই এক্সপিরিয়েন্সটা থেকে বেরোনো দরকার। মোয়াজ্জেম ভাই যেটা বললেন যে আমাদের অভিজ্ঞতার পুনরাবৃত্তি যাতে না হয়, এটা হচ্ছে বড় করে দেখার বিষয়। এই সরকারের তরফ থেকে একটা নীতিগত ঘোষণা আসা উচিত আগামী বাজেটে, যে তারা নতুন ব্যাংক এবং নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস নতুন করে অনুমতি দেবেন কিনা, এরকম একটা নীতিগত ঘোষণা এই বাজেটে থাকতে পারে আমি মনে করি। এই প্রেক্ষাপটে এই যে এক্সপিরিয়েন্সটা আমাদের হলো এতদিনের, তার কনটেক্সটে এটা মানে মানে এটা প্রত্যাশিত যে এরকম একটা নীতিগত ঘোষণা আসা উচিত, এবং এটা রেডলাইন টানা উচিত যে এই পর্যন্ত, এর বেশি না, এরকমটা মানে প্রত্যাশিত বলে আমার মনে হয়। কারণ এটা তো কোনো কাজের কথা না, কারণ আমাদের এমনিতেই সরকারের কষ্টার্জিত অর্থ, আমরা তো জানি যে 1,00,000 কোটি টাকার মতো রাজস্ব ঘাটতিতে আছি আমরা এই পর্যন্ত, এই অর্থ বছরে, এবং শেষ পর্যন্ত কি দাঁড়াবে এটা কিন্তু অনিশ্চিত। এবং কর জিডিপি অনুপাত তো নামতে নামতে 7-এর নিচে সম্ভবত, অন্তর্বর্তী আমলে আরও নেমেছে। তো এই জায়গা থেকে উঠতে গেলে কিন্তু অনেক সংগ্রাম করতে হবে, এবং সেই টাকা যদি এইভাবে খরচ করতে হয়, এবং এইভাবে খরচ করেও কিন্তু যারা আমানতকারী ছিল তাদেরকে কিন্তু সন্তুষ্ট করা যাচ্ছে না। 1,00,000 টাকা ছিল, এটাকে বোধহয় 2,00,000 টাকা করা হয়েছিল। 2,00,000 টাকা করার এক ধরনের আলাপ ব্যাংকের রয়েছে, ক্ষেত্রে করা হয়েছিল। এখন নন ব্যাংকের ক্ষেত্রে কি হয়েছে জানি না, তো সেটাও কিন্তু আমানতকারীদের খুশি করতে পারছে না। এবং যেই ব্যাংকগুলো আপনি খেয়াল করেছেন, যেই ব্যাংকগুলো আসলে মার্চ করা হয়েছে সম্মিলিত ব্যাংকের মাধ্যমে, সেই ব্যাংকের গ্রাহকরা কিন্তু স্বস্তিতে নেই। তারা যে আসলে স্বস্তির সাথে ব্যাংকিং করতে পারছেন বা টাকা পাচ্ছেন গ্রাহকরা, সে অবস্থানেও কিন্তু যেতে পারেনি সরকার। সুতরাং এই ব্যাংকগুলো নিয়ে সামনে আসলে ভাবনা রয়েছে, আমরা দেখব। আমরা একটু বাজেটের প্রসঙ্গে চলে আসি। প্রায় 2 দশক পর আসলে বিএনপি সরকার বাজেট দিতে যাচ্ছে। মানে মোয়াজ্জেম ভাই, কেমন হতে পারে বাজেট, বা কেমন হওয়া উচিত আপনার দৃষ্টিতে এবারের বাজেট? মানে বেশিরভাগ টাকাই কি এবার চলে যাবে মানে ঋণ আর ভর্তুকি বা ঋণ পরিশোধ এসবের দায় মেটাতে? মানে অর্থ বিভাগের প্রাথমিক একটা হিসাবে বলছে 4 ভাগের 1 ভাগ নাকি এই ভর্তুকি আর ঋণের পেছনে ব্যয় হবে এবারের বাজেটে। দেখুন, বাংলাদেশের বাজেট কাঠামোটা এমন যে এটা অনেকটা বড় একটা হাতির মতো, খুব সহজে নাড়ানো যায় না, এবং বাজেটটা তৈরি হয় একটা বছরের বাজেট ঘোষণার পরপরই সেপ্টেম্বর জুলাই, তো জুন জুলাই সেপ্টেম্বর থেকে আসলে বাজেট প্রণয়ন প্রক্রিয়া শুরু হয়ে যায়। এবং বাংলাদেশের বাজেটের কাঠামোটা এমন যে 3 বছর মেয়াদী একটা রোলিং মধ্যমেয়াদী বাজেটের কৌশলের মধ্যে কাজ করে, ফলে মোটামুটি বাজেটের আকার, খাতভিত্তিক যে বরাদ্দ, সেগুলো কিন্তু খুব পরিবর্তন করার সুযোগ থাকে না, এবং মন্ত্রণালয়গুলো তার আগামী 3 বছরের বরাদ্দ কি হতে পারে সেটা জানিয়ে দেয়। ফলে এখন পর্যন্ত যতটুকু তথ্য উপাত্ত জানা যাচ্ছে আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে যেগুলো আসছে, যে 9 লক্ষ কোটি টাকার একটি বাজেট হবে, তার ভিতরে 3 লক্ষ কোটি টাকা এডিপির আকার হবে, বাকি 6 লক্ষ কোটি টাকা সরকারের নন এডিপির বাজেট হবে, এই ধরনের তথ্য উপাত্ত আসছে। তো সেই জায়গা থেকে যে প্রশ্নটি আসে যে এত বড় আকারের রাজস্ব ব্যয় করার মতো আর্থিক সামর্থ্য আছে কিনা, বা রাজস্ব আদায় সেই পরিমাণে হবার মতো অবস্থা রয়েছে কিনা, সেটা নিয়ে প্রশ্ন আছে। এটা অবশ্যই ঠিক যে একটা নতুন রাজনৈতিক সরকার আসলে অনেক জনগণের অনেক ধরনের প্রত্যাশা থাকে, তার যে সমস্ত নির্বাচনী ইশতেহারে যে কমিটমেন্টগুলো সেগুলো মেটানোর একটা চাহিদা থাকে। তো সেই জায়গা থেকে ইতিমধ্যেই বিভিন্ন রকমের উদ্যোগ চলছে। তো আমি কার্ডের বিষয়টা পরে আনছি, তার আগে আমি অন্তত সরকারের বড় বড় খাতগুলোতে বিনিয়োগের যে লক্ষ্য সেটি, এবং রাজস্ব বাজেটে তার যে বড় বড় যে কিছু, সেই বিষয়গুলো বলি। রাজস্ব বাজেটে এবারে সবচেয়ে দেখবার বিষয় হবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতনের ক্ষেত্রে কি অবস্থান। কেননা অন্তর্বর্তী সরকারের সময় একটি পে স্কেলের জন্য কমিশন করা হয়েছিল, তারা একটা আশ্চর্য রকমের বিশাল একটা বরাদ্দের সুপারিশ করে গিয়েছিল, 1 লক্ষ কোটি টাকার নাকি প্রয়োজন হবে। দেখুন, আমার কাছে এই জায়গাটিতে প্রশ্ন হলো যে কর্মকর্তাদের বেতন বৃদ্ধিতে কোনোই আপত্তি নেই, কিন্তু প্রশ্ন হচ্ছে কর্মকর্তার যে আকার, পরিমাপ এবং তাদের যে উৎপাদনশীলতা, তার সাথে মিলে এই পরিমাণ দেবার মতো সামর্থ্য সরকার আছে কিনা। আমার তো কখনো কখনো মনে হয় যে এই সরকারের আকার ছোট করার সুযোগ আছে, ছোট করে তা বেতন বৃদ্ধির সুযোগ রয়েছে। কেননা এখন যেভাবে অর্থনীতি, যেভাবে সারা বিশ্বে এই ধরনের ব্যুরোক্রেসিক কার্যক্রম যে এগিয়ে যাচ্ছে, তাতে ডিজিটালি কাজ করার,
অনেক বেশি মানে অনেক কর্মকর্তা রাখার এই কাঠামো থেকে সব বেরিয়ে আসছে। সেখানে আমাদের যে পরিমাণে লোক নিয়োগ করা হয় নিম্নতম পদস্তরগুলোতে, ঊর্ধ্বতন জায়গাগুলোতে, যেখানে একই জায়গায়, এগুলোকে ইজিলি শর্ট করে কাট করে আপনি বেতন বৃদ্ধি করে তাদেরকে দিতে পারেন। কিন্তু তা না করে কলেবর বৃদ্ধি হবে একদিকে এবং তার সাথে আরও বাজেট বৃদ্ধি, এটা আসলে রীতিমতো চ্যালেঞ্জিং। এবং এর সাথে বলা হচ্ছে যে ঘোষণা আসছিল যে 5 লক্ষ নতুন সরকারি কর্মকর্তা নিয়োগ হবে। আমি শুনে মাথায় হাত দিয়েছি যে এমনি এদেরকেই পুষতে অসুবিধা হচ্ছে, সেখানে আবার 5 লক্ষ নতুন নিয়ে আসলে কোথায় ব্যবহার করবে? তাহলে হয় এখানে কাট করতে হবে, যে সমস্ত জায়গায় পদ হয়ে যাচ্ছে, রিটায়ারমেন্ট হচ্ছে, সেগুলোকে যদি পদগুলো যদি আর নতুন করে প্রয়োজন হয় তাহলে ওগুলো আস্তে আস্তে এগুলোকে কমিয়ে ফেলা, সেদিকে যাওয়া, এবং মোট কথা আকারটাকে ছোট করে নিয়ে আসা, যাতে সরকারের আকার ছোট হয়, ইফিসিয়েন্ট হয়, প্রোডাক্টিভ হয়, কিন্তু তাদেরকে বেশি বেতন দিয়ে রাখা, সেই জায়গাটা একটি। মজিম ভাই, আমি আসবো আপনার কাছে, আবার এই প্রশ্ন রয়েছে। হাসান মামুন ভাই, আপনার দৃষ্টিতে আসলে এবারের বাজেট কেমন হওয়া উচিত? মজিম ভাই যেটি বলছিলেন, আসলে সরকার এমন যদি ব্যয়, যদি আসলে যেই ব্যয় সংস্থানের কথা বলা হচ্ছে সেই সংস্থানের মতো সক্ষমতার জায়গায় কি রয়েছে কিনা সেটি বিবেচনা রেখে সরকার বাজেট প্রণয়ন করবে এমন প্রত্যাশা আপনি করছেন কিনা? সরকার তো 9,30,000 কোটি টাকার বাজেট দেবে বলে আমরা জানতে পেরেছি, এবং এডিপিও বেশ বড়, উল্লেখযোগ্যভাবে বাড়ানো হবে 3 লাখ কোটি টাকারও বেশি। তো হাজারের উপর প্রকল্প রয়েছে। এই দুটো নিয়ে প্রশ্ন উঠেছে যে অর্থায়নের সুযোগ আছে কিনা, বা অর্থায়নটা কতটা চ্যালেঞ্জিং হবে, আর হলো যে বাস্তবায়ন করা যাবে কিনা এবং বাস্তবায়নের ক্ষেত্রে দক্ষতা থাকবে কিনা। এটা কিন্তু একটা বড় প্রশ্ন। মানে ব্যয় করলে হবে না, ব্যয়টা যেন বিনিয়োগ হয় এবং অর্থপূর্ণ বিনিয়োগ হয়। এটা হলো আমাদের বাজেট বাস্তবায়নের মানে প্রধান সমস্যা, যে খরচ তো করাই যায়, কিন্তু খরচটা মিনিংফুল কিনা, এবং কোথায় খরচ করব, কোথায় করব না, কোথায় কমাবো, কোথায় বাড়াবো, এবং তাতে সামগ্রিকভাবে আমাদের জিডিপির ক্ষেত্রে প্রবৃদ্ধিটা ভালো হবে কিনা, বা প্রবৃদ্ধিটা মানে ন্যায্য হবে কিনা, ফেয়ার হবে কিনা। এখন কর্মসংস্থানের তো ঘোষণা একটা আছে বর্তমান নতুন সরকার যেহেতু এসছে, তারা তো 5 বছরে 1 কোটি কর্মসংস্থান করবে দেশে, এবং 18 মাসের মধ্যে বিদেশে 1 কোটি, এরকম একটা ঘোষণা আছে। তো এগুলো খুবই উচ্চাভিলাষী ঘোষণা। আমরা দেখতে চাবো যে এই কর্মসংস্থানের কতটা পূরণ হয়, এবং এটা মূলত বেসরকারি খাতে হতে হবে। কর্মসংস্থান তো সরকারি খাতে হওয়ার সুযোগ তেমন নাই, যদিও সরকারি খাতে কর্মসংস্থানের দাবিতে গণ অভ্যুত্থান হয়েছিল, কিন্তু সেটা ছিল যে এই ক্ষেত্রে ন্যায্যতা প্রতিষ্ঠার জন্য, মানে কোটার ন্যায্যতা। কিন্তু সত্যি যে সরকারের যেসব পদ প্রয়োজন নাই কিন্তু কোথাও প্রয়োজনীয়তা আছে, যেমন স্বাস্থ্য খাতে কিছু মানে কর্মী নিয়োগের প্রয়োজনীয়তা আছে। তারেক রহমান সাহেব বলেছিলেন যে স্বাস্থ্যকর্মী এবং নারী স্বাস্থ্যকর্মী নিয়োগ ইত্যাদি। তারপর টিকাদান কর্মসূচিতে এইগুলো কিন্তু কিছু স্ট্র্যাটেজিক নিয়োগ প্রয়োজন। আমাদের তো টিকাদান কর্মসূচি সাংঘাতিকভাবে মানে দায়িত্বহীনতার মধ্যে পড়ে আমাদের শিশুরা 425 জন শিশু পর্যন্ত আজকে পর্যন্ত মারা গেছে, এবং আজকে খবর হচ্ছে যে 50,000 তদন্ত করবে এই ঘটনার আগে বিগত সরকারের আমলে অনিয়ম হয়েছে কিনা হাম এবং হামের উপসর্গে 50,000-এর বেশি, এটা একটা রেকর্ড আমাদের দেশে। খুবই দুর্ভাগ্যজনক। আমাদের টিকাদান কর্মসূচি খুব সাকসেসফুল ছিল, এবং আমরা বেশ কিছু মানে এই যে রোগ নির্মূলের পথে আমরা চলে গিয়েছিলাম। তো সেইখান থেকে আমরা যে মানে পিছিয়ে এলাম, এটা তো আমাদের জন্য একটা ডিজাস্টার। হ্যাঁ, এবং স্বাস্থ্য খাতে এবারে আলাদা নজর থাকবে কিনা সে বিষয়ে আলাপ করব। একটা বিরতির সময় হচ্ছে, একটু বিরতি নিয়ে ফিরে আসি, তারপর বাকি আলাপের সুযোগ হবে। দর্শক, বিরতির পর আবার ফিরে আসছি এখন প্রকাশ। বিরতির পর আবারও ফিরে এলাম আমরা। এখন প্রকাশে বাজেট পূর্বাভাস নিয়ে কথা বলছি। মজিম ভাই, আমরা দেখলাম যে সরকার আসলে এবার টেকনিকে আজকে একটি প্রকল্প পাশ হয়েছে। আমরা দেখলাম যে পদ্মা ব্যারাজের প্রকল্প, এটির বহুমুখী ব্যবহারের কথা, উপকারের কথা সরকার বলছে, প্রয়োজনীয়তার কথা সরকার বলছে। প্রায় 35,000 কোটি টাকার মতো ব্যয় হবে এই প্রকল্পটির পেছনে, প্রাথমিকভাবে ধরা হয়েছে। আবার দ্বিতীয় পদ্মা সেতুও করতে যাচ্ছে সরকার, এমনটাও শোনা যাচ্ছে সড়কমন্ত্রীর মুখে, আমরা শুনলাম বক্তব্যটি। মানে এই যে নতুন মেগা প্রকল্প করার মতো অবস্থায় কি অর্থনীতি এই মুহূর্তে রয়েছে বাংলাদেশের? আমার কাছে যেটা মনে হয় যে আর্থিক সামর্থ্যের দিক থেকে বিচার করলে এই অর্থ বছরে সরকারের কোনো নতুন বড় মেগা প্রকল্পে না হাত দেওয়াটাই যৌক্তিক। শুরুতে কিন্তু শুনেছিলাম এরকম, এবং তারা বলেও ছিল তারা যে কোনো ধরনের বড় মেগা প্রকল্প নেওয়া হবে না।
আমি জানি না কি কারণে তারা হঠাৎ করে এই ধরনের পদ্মা ব্যারেজের মতো প্রকল্প, এরকমও শোনা গিয়েছে দ্বিতীয় পদ্মা সেতুর কথাও আমরা শুনছি। দেখুন, একটা জিনিস এটুকু আমি বুঝতে পারি যে রাজনৈতিক দলগুলোর একটা যেটা বড়ই থাকে যে কিছু ফ্ল্যাগশিপ কিছু প্রকল্প তারা করতে চায়, জনগণ যেটা নাম দিয়ে দলকে চিনবে এবং পরবর্তী ভোটের সময় সেটি হবে, এরকম একটা প্রবণতা কাজ করে। হ্যাঁ, ব্যানার হিসেবে কাজ করে, সে ধরনের প্রবণতা থাকে এদের। প্লাস বিভিন্ন ধরনের এ ধরনের একটা বড় প্রকল্প হলে বিভিন্ন পক্ষ জড়িত হওয়ার সুযোগ থাকে, স্থানীয় নেতারা, রাজনৈতিক নেতারা, বিভিন্ন পক্ষের টাকার লেনদেন সেগুলোর মধ্যে যুক্ত হওয়ার সুযোগ থাকে, ফলে সেগুলোর একটা প্রেশার থাকে। কিন্তু যদি বলেন যৌক্তিকতা, আমি বলবো যে আমি এখনো ঠিক আসলে আমি যেহেতু নদী বিশেষজ্ঞ না, অর্থনীতি নিয়ে কাজ করি, আমার একটু ছোট মুখে বড় কথা হয়ে যাবে। প্রথমত হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যেহেতু এটা পদ্মা সেতুর উপরে, সুতরাং ফারাক্কা দিয়ে যে পানি প্রবাহিত হবে সেটাই ভিত্তিতেই আসলে এটা হবার কথা বলা হচ্ছে। এই মুহূর্তে কিন্তু ফারাক্কা ব্যারেজের চুক্তি এবছরই শেষ হয়ে যাচ্ছে ভারতের সাথে, এবং নতুন চুক্তি করার ব্যাপারে এখনও দ্বিধান্বিত এবং কোনো ধরনের অবস্থান নেই। কি পরিমাণ কত পানি পাওয়া যাবে, দৈনিক কত কিউসেক পানি পাওয়া যাবে, এগুলো নিয়ে ইতিমধ্যেই রয়েছে। আবার ভারতের অভ্যন্তরীণ রাজনীতির ভিতরে রয়েছে তারা আরও পানি তুলতে চায় তারা তাদের পার্টে। সুতরাং এরকম জায়গা থেকে যখন মানে পানি সরবরাহে অনিশ্চয়তা রয়েছে, সেখানে কি পরিমাণ পানি পাওয়া যাবে এবং সেটা কি পরিমাণ সেখানে এই ধরনের একটা ব্যারেজে কি পরিমাণ পানি স্টোর করা যাবে, এবং বলা হচ্ছে যে দুটো হাইড্রো পাওয়ার প্ল্যান্ট করা হবে 113 মেগাওয়াট। তো সেগুলো করতে হলে যথেষ্ট পানির ফ্লো, বেগ, আমি যেটুকু বুঝি এগুলো দরকার হবে। এবং একই সাথে বলা হচ্ছে যে ইসের জন্য শুষ্ক অঞ্চলগুলোতে পানি সরবরাহ করা দরকার হবে। আমার কাছে ঠিক পরিষ্কার না পুরোপুরি যে ধরনের একটা বড় প্রকল্প অর্থনৈতিক জাস্টিফিকেশন এবং অন্যান্য এনভায়রনমেন্টাল জাস্টিফিকেশনের দিক থেকে কতটুকু আসলে ফল লাভ হবে। আমাদের যদি অনেক অর্থ থাকতো এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কাজগুলো যদি শেষ হয়ে যেত, তাহলে আমরা এখানে বরঞ্চ আমরা হাত দিতে পারতাম। কিন্তু আমার কাছে পুরো প্রকল্পটি নিয়ে এক ধরনের সংশয় রয়েছে। একটু আগে ভাইয়ের সাথে আলাপ হচ্ছিল যে এই প্রকল্পের ভিতরে এক ধরনের রাজনৈতিক একটা টানাপোড়েনের জায়গায়, এমনকি ফারাক্কা ব্যারেজ যখন হয়েছিল তার বিপরীতে ভাই বলছিলেন যে তার বিপরীতেই এই অঞ্চলে একটা কাউন্টার করবার মতো একটা প্রকল্পের একটা ধারণা ছিল। এখন এটা কি সেইটাই এখন কলেবর, বিএনপি এসে সেই কলেবরটিকে সামনে নিয়ে আসলেন কিনা, মোট কথা সবকিছু মিলে এই ধরনের যদি এই ধরনের রাজনৈতিক বিষয় থাকেও, আমি মনে করি না যে এই অর্থ বছরে এরকম একটা বড় বিনিয়োগের সুযোগ আছে। অবশ্যই এই বিনিয়োগটা এক বছরে হবে না, ধাপে ধাপে হয়তো হবে, কিন্তু আমার কাছে এখনো মনে হয় এর থেকে অনেক গুরুত্বপূর্ণ প্রকল্প নেবার মতো প্রয়োজন এই সরকারের আছে, সেই দিকে বরঞ্চ সরকার নজর দেওয়া উচিত। হাসান মামুন ভাই, মানে এটা কি তাহলে রাজনৈতিক প্রতিশ্রুতি আর দৃশ্যমান উন্নয়নের আসলে এক ধরনের চাপ, সেখান থেকে সরকার এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে মনে হয়? হ্যাঁ, বিএনপির ইশতেহারে ছিল, রাজনৈতিক প্রতিশ্রুতি ছিল, তো এটার বাস্তবায়নের একটা প্রশ্ন আছে। আরেকটা মজেম ভাই যেটা বললেন যে বড় কিছু করে দেখানোর একটা মানে প্রচেষ্টা থাকে রাজনৈতিক সরকার, এটা তো আমরা বিগত সরকারের সময় দেখতাম যে দৃশ্যমান উন্নয়নের এক ধরনের প্রবণতা, এবং সেটা ধারাবাহিকতা থেকে বের হওয়া গেল না, উজ্জীবিত হয় যে আমরা বড় কিছু করছি এবং তারা দেখাতে পারে। যেমন মেট্রো রেলে এখনো আমরা উঠলে, আপনিও নিশ্চয়ই ওঠেন, আপনার সঙ্গে দেখা হয়েছিল মাঝে, ওই লোকজন কিন্তু বলে যে শেখ হাসিনা বলে এটা করতে পেরেছে, আর কেউ পারত না ইত্যাদি। পদ্মা সেতুর ক্ষেত্রেও একই ধরনের মন্তব্য শোনা যায়। পদ্মা সেতুর ক্ষেত্রেও একই মন্তব্য, এবং ওই ভাঙা দিয়ে যাওয়ার সময় লোকজন শেখ হাসিনা এখনো নানান রকম সমালোচনার মধ্যে প্রশংসা করে, এটা বুঝে হোক না বুঝে হোক যাই হোক। তো এইরকম একটা আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে বাজেটও এই যে বড় করে নেওয়া হচ্ছে, এর মধ্যেও নাকি একটা মানে দেখানোর ব্যাপার আছে যে আমরা বড় বাজেট করছি, আমরা কোনো অংশে কম সাহসী না, আমরা উচ্চাকাঙ্ক্ষা আছে ইত্যাদি। বা এই যে রাজস্ব লক্ষ্যমাত্রা বড় করে নির্ধারণ, তাই না? এনবিআর রিফর্ম হয়নি, এনবিআর এই যে এনবিআরকে দুভাগে ভাগ করা, নীতি এবং বাস্তবায়ন বিভাগ, এটা কিন্তু এই সরকার করেনি। মানে অন্তর্বর্তী সরকার যেটা শুরু করেছিল এবং শুরু করে শেষ করতে পারেনি, তারা চাপের মধ্যে পড়েছিল এবং রাজস্ব আহরণও ক্ষতিগ্রস্ত হয়েছিল। দীর্ঘদিন কি হয়েছিল আমরা জানি। তো সেটা কিন্তু এই সরকার করেনি, যে অধিবেশন যেটা, এটাকে আমি দেখলাম অর্থমন্ত্রী হাফ বেক বলে এটাকে মন্ত্যব করেছেন, তো অর্ধসিদ্ধ বলে মন্তব্য করেছেন। কিন্তু লক্ষ্যমাত্রা অনেক বড় ধরা হচ্ছে, করার দরকার আছে অবশ্যই, লক্ষ্যমাত্রা অনেক বড় ধরা হচ্ছে রাজস্ব, তো সেই রকম একটা আছে। তবে এই পরিকল্পনা কিন্তু পাকিস্তান আমলে, যেটা ওই যে মজেম ভাই বললেন 62-63 সালের, মানে ফারাক্কার পরপরই এটা করা হয়। তো আইডিয়াটা ছিল ওইটা যে যদি পানি না পাওয়া যায় তাহলে ওই বর্ষার পানিটা ধরে রেখে শুষ্ক মৌসুমে যাতে সেচ, কৃষি, মৎস্য এগুলোকে মানে সঞ্জীবিত রাখা যায়। এটা হচ্ছে অন্যান্য নদীকে
পুনরুজ্জীবিত করা যায়। এটা পুরনো প্রকল্প এবং এটা বারবার সমীক্ষা হয়েছে আমি দেখলাম। আর এটা বেগম জিয়ার দ্বিতীয় আমলে এটা মানে করার উদ্যোগ ছিল, হয়নি। তারপর শেখ হাসিনার আমলেও এটা মানে সমীক্ষা হয়েছে। পরে সম্ভবত ভারতের আপত্তিতে শেখ হাসিনা এটা বাদ দিয়ে দেন। উনি হঠাৎ করে এসে ভারত থেকে সফর করে এসে বলেন যে এটা ডিজাইনের সমস্যা আছে, এটা চলবে না। এবং শোনা যায় যে ওখান থেকে আপত্তি এসেছিল এবং এখনো কিন্তু মানে আমাদের প্রতিবেশী দেশের সাথে কিন্তু এই বিষয় নিয়ে আলাপ হয়নি। আলাপ হয়নি। অনেকে প্রশ্ন ভারত করেছিলেন একবার তখন আগ্রহ দেখিয়েছিল। সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা মন্তব্য করেছেন ভারতের সাথে আলাপের কিছু নেই পদ্মা ব্যারেজ নিয়ে, এবং মন্তব্য পাওয়া গেছে এখনো জি, পর্যন্ত। এখানে চায়না আগ্রহী বিনিয়োগে, চায়না তো তিস্তাতেও আগ্রহী, এখানেও আগ্রহী। তো এটা নিয়ে একটা ভূ রাজনৈতিক উত্তেজনা সৃষ্টিরও কিন্তু আশঙ্কা অনেকে করেন, আমি জানি না। আর একটা হলো অনেকে বলেন যে এই আশঙ্কাটা দূর করার জন্য বহুপাক্ষিক বিনিয়োগ হলে সবাই এখানে এইরকম একটা ব্যাপার আছে। সুবিধা হবে। এখানে এটা বাস্তবায়নের ক্ষেত্রে একটু প্রবলেম আছে, যেমন ফারাক্কা নিয়েও সমস্যা হচ্ছে বিহারের লোকজন তো ফারাক্কা তুলে দিতে বলে, কারণ সেখানে প্রভাব পড়ছে, সেখানে নদী ভাঙন হচ্ছে, সিলটেশন হচ্ছে। তো এখানেও যেহেতু সমতলে হবে, তো এখানে সিলটেশনের চান্স অনেক বেশি। আর এই যে জলবিদ্যুতের যে কথা বলা হচ্ছে, যদি ফ্লো না থাকে জলবিদ্যুৎ আমরা কিন্তু যথেষ্ট পরিমাণে পাবো না। আমরা তো এই বিষয় নিয়ে আরো সামনে আরো বিস্তার আলাপের সুযোগ হবে। মজ্জেম ভাই, তাহলে আমরা অনেক বড় বড় প্রকল্প করছি, শুধু খাল কেটে আমরা থেমে থাকছি না, বড় প্রকল্প করছি, শুধু কার্ডের মধ্যেও থাকছি না, বোঝা যাচ্ছে। তো এইসব বড় বড় প্রকল্প করতে তো অনেক টাকা পয়সার দরকার হবে, রাজস্ব সক্ষমতা তো বাড়াতে হবে। তো এবার ট্যাক্স ভ্যাটের চাপ কেমন ভাবে বলে মনে হয় বাজেটে, মানে কোন কোন খাতে এবার নজর দিতে পারে সরকার টাকা পয়সা আয় বাড়ানোর জন্য? আমরা বেশ কিছুদিন থেকে আসলে বলে আসছিলাম যে সরকার যে পরিমাণ রাজস্ব আদায় করেন, অন্তত এনবিআর যে রাজস্ব আদায় করেন তার থেকে অনেক বড় রাজস্ব আদায়ের সক্ষমতা বা পোটেনশিয়ালিটি রয়েছে তার। আমরা 2021 সালের ডাটা বিশ্লেষণ করে বলেছিলাম যে যে পরিমাণ রাজস্ব ওই অর্থ বছরে আদায় করেছে তার প্রায় অর্ধেক রাজস্ব আদায় করার আরও সামর্থ্য তার আছে, কিন্তু সেটা সে পারছে না এই কারণে যে কর ফাঁকি, কর এড়িয়ে যাওয়া বা কর জালের বাইরে থাকার কারণে এই রাজস্বটা সরকার আদায় করতে পারছে না। ইতিমধ্যে আমরা যতটুকু শুনতে পাচ্ছি যে নতুন করে এনবিআর এই উদ্যোগগুলোকে নিতে চাচ্ছেন সামনের অর্থ বছরের জন্য, এবং অলরেডি কিছু কিছু জায়গায় এটার উদ্যোগ শুরু হয়েছে যে তারা কর ফাঁকি যেখানে কোথায় হচ্ছে সে সমস্ত জায়গাগুলোকে তারা অ্যাড্রেস করছেন, করজাল বিস্তৃত করতে চান। করজাল বিস্তৃত নিয়ে মজ্জেম ভাই একটা বলবো, সেটা হচ্ছে খানিক আগে দেখছিলাম এক জায়গায়, সেটি হচ্ছে যে বলা হচ্ছে ভ্যাটের আওতায় আসছে ইউনিয়ন পর্যায়ের ব্যবসায়ীরা, এবং ন্যূনতম কর দিতে হবে অন্তত 1000 টাকা। আমি এটার পক্ষে এই কারণে, দেখুন বাংলাদেশের মানুষের আয় বৃদ্ধি পেয়েছে বহুগুণ, এবং ইউনিয়ন পর্যায়েও আসলে প্রচুর সামর্থ্যবান রয়েছেন যারা ন্যূনতম কর বা তার থেকে বেশি দিতে পারেন। এখন তো ইউনিয়ন কেন, গ্রামের একটা ছোট দোকানে গেলেও কিন্তু সেখানে আপনি প্রচুর যে সম্ভার নিয়ে থাকে তাতে বোঝাই যায় যে এখানকার যারা কেনেন তারা যেমন অবস্থা সম্পন্ন, এবং যারা ব্যবসা করছেন তারাও আসলে করযোগ্য এক ধরনের আয় তারা করছে, কিন্তু তাদেরকে এতদিন আনা যায়নি এই কারণে যে এনবিআর এর পক্ষ থেকে সবসময়ই ভ্রান্তভাবে বড় বড় লার্জ ট্যাক্সপেয়ার্স ইউনিটকে সবসময় টার্গেট করা হয়েছে, এবং এটার ব্যাপারে তাদেরও আপত্তি রয়েছে। কেন বারবার যত রকমের যা এই করা, কর আরোপ করা, কর বাড়ানো সবসময় এই লার্জ ট্যাক্সপেয়ার ইউনিটেই বা কেন সারা দেশে যা ছড়িয়ে আছে তাদের, আর সেই জায়গাটাই যে করতে যাচ্ছে ইউনিয়ন পর্যায়ে যেটা আপনি বলছেন সেটি হয়তো এটা ডিজিটালাইজেশনের মাধ্যমে করতে হবে, কেননা ওই অ্যাডমিনিস্ট্রেশন এখনো হয়ে ওঠেনি, কিন্তু উদ্যোগটা দরকার। আবার যদি বিন বা এই ধরনের মাধ্যমে ডিজিটালি যান, ছোট ছোট অফিস যদি আরও নিয়ে যান, কারণ এই অফিসগুলো ইউনিয়ন পর্যন্ত ছড়িয়ে দেওয়ারও সুযোগ রয়েছে। সুতরাং এগুলো যদি করেন সরকারের বহু গুণে রাজস্ব বৃদ্ধির সুযোগ রয়েছে। মজাবে আরেকটি শুনেছেন কিনা আপনি, যে মোটরসাইকেল, সেখানে আসলে সরকার রোড ট্যাক্স তো দেয়াই হয়, কিন্তু এবার আসলে এআইটি বসাতে যাচ্ছে সরকার মোটরসাইকেলের উপরে সিসি ভেদে। আবার যে অটোরিকশা চলে, ব্যাটারি চালিত অটোরিকশা, সেখানেও যেটা আসলে শহরের মধ্যে চলে সেখানে 5000 টাকা, যেটা পৌরসভায় চলে বা বাইরে চলে সেগুলোর ক্ষেত্রে আবার ধাপে ধাপে কম স্ল্যাবে। এই জায়গাগুলোতে কাজ করবে মজম্বে, কারণ তারা তো খুব স্বল্প আয়ের মানুষ, অনেকে মোটরসাইকেল চালিয়ে আসলে রাইড শেয়ার করেন, কেউ ফুড ডেলিভারি করেন, তাদের উপর কি করের বোঝা বাড়তে যাচ্ছে? দুটো বিষয় এখানে, আমরা এই সমস্ত ভ্যাট ট্যাক্সের ক্ষেত্রে আমাদের একটা বড় হচ্ছে যে প্রায় সব পর্যায়ে যাতে ভ্যাট ট্যাক্স থাকে, কিন্তু ভ্যাটের মাত্রাটি যেন অনেক উচ্চ হারে না হয়। যেমন এখন 15% রয়েছে, আমরা মনে করি এটা অনেক বেশি,
কিন্তু এই 15% একদিকে রাখা হয়েছে, আবার অনেক জায়গায় আপনি ভ্যাটের ছাড় দেওয়া হচ্ছে, এবং সেগুলো অনেক ক্ষেত্রেই বিভিন্ন রাজনৈতিক বিবেচনা। আপনি এমন ধরনের কোম্পানিকে আপনি ভ্যাট ছাড় দিচ্ছেন যেটা খুব সহজেই দিতে পারে। রূপপুর পারমাণবিক প্রকল্পের জন্য ভ্যাট ছাড় দেওয়া আছে, কেন? কোনো কারণ নেই, কিন্তু তাকে কেন আমি ভ্যাট ছাড় দিচ্ছি? কিন্তু আপনি আবার এইদিকে যে বলছেন যে এই ধরনের জায়গাগুলোতে তার উপরে নতুন নতুন ট্যাক্স আরোপ হচ্ছে। এই যে বৈষম্যমূলক কর হারগুলো, এইগুলোকে আপনি একবারেই সরিয়ে ফেলতে পারেন, করে এই জায়গাগুলো ন্যূনতম মাত্রায় নিয়ে আসেন। কিন্তু 15% রাখলেন, আবার বিভিন্ন জায়গায় ডিসক্রিমিনেটরি ওয়েতে যে ইনফ্লুয়েন্স করছে তাকে আপনি সুযোগগুলো দিচ্ছেন। এই জায়গাগুলো করার ফলে একটা হারমোনাইজড রেটে আসা দরকার, সিঙ্গেল ডিজিটে আসা দরকার, যেটা আসলে সকলের জন্য প্রযোজ্য হতে পারে। লাক্সারি সেগমেন্টে আসলে করের ব্যাপারে কি সরকারের উৎসাহ দেখেন খুব বেশি? না, সেটা ছিল না, কিন্তু এবার সম্ভবত কিছু কিছু সরকার আসতে যাচ্ছে। ইনহেরিটেন্স ট্যাক্স, ওয়েলথ ট্যাক্স বলে দুটো জিনিস সরকার আনতে যাচ্ছে। আমি মনে করি যে সেগুলোরও প্রয়োজন রয়েছে। আমাদের দেশে আসলে ট্যাক্সের ব্যাপারে এক ধরনের একটা ভীতি কাজ করে, আমরা এটাকে নেগেটিভভাবে নেই। তার একটা কারণ হচ্ছে যারা আদায় করছেন তাদের কারণে, এবং সরকার ট্যাক্সের টাকাটা নিয়ে কিভাবে ব্যবহার করছেন সেখানে আমাদের এক ধরনের চাপ। কিন্তু আমি মনে করি আসলে ব্রড সেন্সে সকলেরই আসলে তার ট্যাক্স ফাইল থাকা উচিত, এবং সেখান থেকে করযোগ্য যদি আয় না হয় তাকে ট্যাক্স দিতে হবে না। ভাই, রপ্তানি প্রণোদনার উপরে যে এক ধরনের ট্যাক্স বসে, হ্যাঁ, সেটার হার মনে হয় বাড়াতে যাচ্ছে সরকার। 10 থেকে 20 করার শুনি তাহলে হাসান মামুন ভাই থেকে। হ্যাঁ, আজকে আমি খবরটা পড়ছিলাম যে আমাদের যেসব রপ্তানি খাত আছে 41 না 42টা টোটাল, তো তারা তো কিছু প্রণোদনা পায় 0.3% থেকে বোধহয় 10% পর্যন্ত। তো এখন মেনলি চামড়া যত শিল্প, তারপরে পাট যত শিল্প, এরা বেশি পায়, গার্মেন্টস একটু কম পায়। যাই হোক, তো এখন সম্ভবত 10 পর্যন্ত সেটার উপর কর, এটা বোধহয় দ্বিগুণ করার চেষ্টা, কারণ ওখান থেকে খোঁচা দিলে অনেক টাকা চলে আসবে। 900 কোটি টাকার মতো বোধহয় সারপ্লাস হবে। এটা হচ্ছে চিন্তা ভাবনা। তো আজকে আবার আরেকটা খবর আছে যে এই রামপাল বিদ্যুৎ কেন্দ্র মানে পিডিবির কাছে টাকা চাচ্ছে, বকেয়া টাকা, ওটাও প্রায় 1000 কোটি টাকা। আদানিও তো টাকা চায় কয়েকদিন পর। তো কারণ ওরা বলছে যে আমরা তাহলে এটা চালাতে পারবো না যদি এই টাকাটা না দেওয়া হয়। ওর ফাইন্যান্স ডিভিশন টাকা দিচ্ছে না পিডিবিকে, পিডিবি তার কাছে টাকা পায়, পিডিবির কাছে টাকা পায় এরা। তো এই যে অর্থ ব্যবস্থাপনা, এটা তো একটা বিরাট মানে সংকটের জায়গা সরকারের। এটা সরকারকে আসলে ম্যানেজ করতে হবে। ম্যানেজ করতে না পারলে তো খুব মুশকিল। আরেকটা বিষয় একটু শুনতে চাই মজেম ভাই, আমরা তো ডলারে ঋণ করি সাধারণত, ডলারে তো ঋণ নেই আমরা। শোনা যাচ্ছে ভাই ইয়েন কিংবা ইউয়ানে যদি আমরা ঋণ নেই তাহলে কি ডলার থেকে সাশ্রয় হবে বিষয়টা? সেটা আপনি নিতে পারেন, কিন্তু এটা সতর্ক থাকা দরকার এই কারণেই যে গ্লোবাল ফাইন্যান্সিয়াল সিস্টেম এখনো ডলারাইজড। কিন্তু আপনি যেহেতু চীনের সাথে বিভিন্ন রকমের ট্রানজ্যাকশন করেন, বা চীন না, শুধু আরো কয়েকটা দেশে রয়েছে যেখানে ইউয়ান বা রিমবিমি ব্যবহার হয়, কিন্তু ওই সতর্কতাটা থাকা দরকার যে কোনো ধরনের ট্রানজ্যাকশনের ক্ষেত্রে শুধু এই নির্দিষ্ট ব্লকের দেশগুলোতে হয়তো আপনি এই কারেন্সি ব্যবহার করে সুবিধাটা নিতে পারবেন, কিন্তু সেটা সবকিছুর জন্য সেটা কিন্তু ব্যবহার করতে পারবেন না আপনি। সুতরাং সেই সতর্কতাটা আসলে এখানে রাখা দরকার আছে। এর একটা বড় কারণ আসছে এই কারণে, এই যে ইরানের উপরে যে এই যে যুদ্ধের কারণ হরমুজ প্রণালীর পারে ইরান যে শর্তটি দিয়েছে যে তারা ডলারাইজড ওয়েতে ট্রানজ্যাকশন করবে না, তারা ইউয়ানে পেমেন্টস এর ব্যাপারটিকে তারা আগ্রহ দেখাচ্ছে। বাংলাদেশ কিন্তু শুধু ডলার দিয়ে কিন্তু পেমেন্ট ক্লিয়ার করে না, বাংলাদেশ কিন্তু ডলারের বাইরে ইউরো দিয়েও কিন্তু সে তার একটা বড়, এমনকি রেমবিমি দিয়েও কিন্তু সে তার একটা পার্ট কিন্তু ক্লিয়ার করে। সুতরাং অভিজ্ঞতা রয়েছে আমাদের এগুলো করার, বড় আকারে না, কিন্তু আমরা ছোট আকারে এগুলো করছি। এবং এটা হয়তো কিছুটা ডাইভার্সিফিকেশনের জন্য লিমিটেড স্কেলে যদি আমরা এদিকে যেতে পারি সেটা খারাপ না, আমাদের জন্য সেটা সুযোগ আমরা হয়তো ব্যবহার করতে পারি। হ্যাঁ, আমরা একটা বিরতি নিয়ে ফিরে আসি। বিরতির পর ফিরে এসে হাসান মামুন ভাইয়ের কাছে শুনবো একটা বিষয়, সেটা হচ্ছে মানে করমুক্ত আয়সীমার একটা প্রসঙ্গ রয়েছে। আপনি জানেন যে করমুক্ত আয়সীমা গেল বাজেটে বাড়েনি, একটা প্রত্যাশা ছিল কিন্তু বাড়েনি। কিন্তু যিনি অর্থ উপদেষ্টা ছিলেন তিনি একটি ফর্মুলা দিয়েছিলেন যে এবার বাড়াচ্ছি না, সামনের অর্থ বছরে আরো 2 অর্থ বছরে ধাপে ধাপে বাড়বে। সেই ধারাবাহিকতা বাজেট বইয়ে ছিল, কিন্তু এই সরকার কি সেটি রাখবে বলে মনে করেন? এক ধরনের স্বস্তির জায়গা তো আসলে করমুক্ত আয়সীমা। বিরতির পর ফিরে এসে শুনবো। দর্শক, বিরতির পর ফিরছি। বিরতির পর আবারও ফিরে এলাম। এখন প্রকাশে বাজেট পূর্বাভাস নিয়ে আলাপ করছি। হাসান মামুন ভাই, মানে গতবার বাজেটে অর্থ উপদেষ্টা বলেছিলেন যে তিনি 3.5 লাখ টাকায় রাখলেন করমুক্ত আয়সীমা, এবার অর্থ বছরে বাড়বে, আগামী অর্থ বছরে বাড়বে। এই ধারাবাহিকতা কি এই সরকার রাখবে বলে মনে হয়? এর মধ্যে একটু খবর আমরা পেয়েছি আর কি বিভিন্ন সূত্রে, যে কিছুটা বাড়ানোর
একটা সম্ভাবনা আছে। মূল্যস্ফীতির চাপে ভুগছি হ্যাঁ, আমরা। মানে এটা মূল্যস্ফীতি যদি অ্যাডজাস্ট করা হয় তাহলেও তো কিছু বাড়ানো যেতে পারে আর কি, সেইটুকু হয়তো বাড়ানো হবে, কিন্তু বড় ধরনের বৃদ্ধি হয়তো সরকার করবে না বা করতে চাবে না। আর তাহলে মানে তার ট্যাক্স নেট থেকে অনেকজন বের হয়ে যাবে। হ্যাঁ সেই তো এমনিতেই কিন্তু শূন্য রিটার্ন মানে শূন্য আয়কর রিটার্ন দেওয়া zero return দেওয়ার প্রবণতা বেশি। অনেক বেশি। এমনিতে তো রিটার্ন দেওয়ার প্রবণতা বাড়েনি, মানে এর টিনের বিপরীতে কিন্তু ওই হারটা বাড়েনি। আর ওই যে শূন্য কর এটাও যথেষ্ট পরিমাণে আছে। তো এনবিআর কিছু মানে মানে আয়কর রিটার্ন পরীক্ষা নিরীক্ষা করার চেষ্টা করছে, এই খবরগুলো আমরা পাচ্ছি। সেগুলো আসলে র্যান্ডমলি করা হচ্ছে, কতখানি এতে কাজ হবে জানি না। তো এর পাশাপাশি হাসান মামুন ভাই, মানে আরেকটা বিষয়, সামাজিক নিরাপত্তা খাত, মানে এটা সবসময় অবহেলিত। মজ্জাম ভাইরা সবসময় বলেন সামাজিক নিরাপত্তা খাতে যথাযথ বরাদ্দ দেওয়া হচ্ছে না, আরও বরাদ্দ দেওয়ার সুযোগ আছে, কিন্তু সরকার আসলে অন্য খাতে বেশি মনোযোগ দেয়, উন্নয়ন প্রকল্পে বেশি মনোযোগ দিয়ে ফেলে, যে কারণে এই ধরনের প্রকল্পে সহায়তা আসে না। এবার তো আসলে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের কথা বলা হচ্ছে, তো এইসব জায়গায় তো আসলে বরাদ্দের প্রয়োজন হবে, অতিরিক্ত বরাদ্দের প্রয়োজন হবে। মানে এর অর্থায়নের জায়গাটা কোত্থেকে আসবে, এটা নিয়ে এক ধরনের প্রশ্ন রয়েছে। সামাজিক নিরাপত্তা খাতে তো আরও অনেক ধরনের কর্মসূচি চলমান রয়েছে, সেই জায়গাগুলোতে কি ঘাটতি হবে কিনা, না পরিবর্তন আসবে বরাদ্দ বাড়লে? সামাজিক সুরক্ষা খাতে কিন্তু অর্থের অপব্যবহারটা যথেষ্টই আছে। হ্যাঁ, যথাযথ ব্যক্তির কাছে পৌঁছায় না। 50% বেশি সরকার নিজেই স্বীকার করেছিল, আমার যদ্দূর মনে পড়ে। তো এটা তো মারাত্মক ব্যাপার, এবং এইভাবে যদি চলতে থাকে তাহলে তো আপনি মানে অসমতা না কমিয়ে বরং এটা আরও বাড়াচ্ছেন, তাই না? ভুল লোকের কাছে যাচ্ছে, যাদের কাছে যাওয়ার কথা না। তো সেটা এই সরকার কিন্তু স্বীকার করেছে যে ফ্যামিলি কার্ড দেওয়ার সময় বারবারই তারেক রহমান সাহেব নিজেই বলেছেন যে এটাতে খুবই আছে, মানে বিতরণ ব্যবস্থায় ডেলিভারি সিস্টেমে অনেক ঝামেলা আছে। তো সেটা সরকার অ্যাডজাস্ট করবে, কমিয়ে আনবে। অর্থ উপদেষ্টা এখন যিনি তিতুমির সাহেব, উনি কিন্তু বারবার বলছেন যে আমরা চেষ্টা করব এখানে যাতে মানে ত্রুটি কম হয় এবং সরকারি ফান্ডের অপব্যবহার না হয়। আর ফ্যামিলি কার্ডটা তো ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে, ফলে প্রেশারটা হয়তো অত পড়বে না। কৃষক কার্ডও তাই, এগুলো সবই কিন্তু একটু পরীক্ষামূলক মানে মনে হচ্ছে। আর সরকার তো ঋণ মওকুফ করেছে 10,000 টাকা কৃষকদের কৃষি ঋণ, এবং সেটা পরিমাণে অত বেশি না, কিন্তু এর বেনিফিট কৃষক পাবে নিশ্চয়ই। আমরা তো এখন বড় মৌসুমের মধ্যে আছি, এবং আমরা এখন আবার হাওরের কৃষকদের জন্য আলাদা করে তালিকা করে তাদের সহায়তার ব্যবস্থা করতে হবে। 3 মাসের জন্য সহায়তা দেওয়া হবে, কিন্তু হাওরে যে ধানটা নষ্ট হয়েছে এটা তো আমরা পেলাম না, তাই না? এটা কিন্তু একটা লস। আমি টাকা দিয়ে এটা কিন্তু মেকআপ করতে পারবো না, টাকা দিলে হয়তো ইনফ্লেশন বাড়বে, সেটার একটা আফটারশক তো অবশ্যই মার্কেটে রিফ্লেক্ট করবে। তো আমাদের যদি বড়তে ঘাটতি হয় এবং সারা পৃথিবীর রাইস প্রডিউসিং কান্ট্রিগুলোতে যদি এই জ্বালানি ক্রাইসিসে যদি উৎপাদন ব্যাহত হয়, তাহলে কিন্তু একটা সংকট হতে পারে যে আমরা কার কাছ থেকে কে ইম্পোর্ট করব, এবং চালের দাম কিন্তু আন্তর্জাতিক বাজারে বেড়ে যেতে পারে, এই একটা আশঙ্কা আছে। নানা রকম খবর পাওয়া যাচ্ছে যে খাদ্য পণ্যের দাম বৃদ্ধির একটা প্রবণতা, যেমন ভোজ্য তেলের দাম কিন্তু বাড়ছে আন্তর্জাতিক বাজারে, এবং আমাদের এখানেও অ্যাডজাস্ট করা হয়েছে। কোম্পানিগুলো বলছে যে আমাদের পোষাচ্ছে না, তাই না? যে বোতলজাত তেল পাওয়া যাচ্ছিল না। তো এগুলো নিয়ে সংকট হতে পারে। আর এখন মূল্যস্ফীতি তো বাড়ছে, এই যে এপ্রিলে খবর এসছে 9.4, তো এটা বৃদ্ধির প্রবণতায় থাকবে যদি ইরান যুদ্ধ চলতে থাকে, এবং ওই যে কি যেন বলে ফ্রোজেন কনফ্লিক্ট, মানে মাঝে মাঝে যুদ্ধ হলো, মাঝে মাঝে থামলো, এরকম চলতে পারে, যেটা ওই যে মানে ইয়ের সঙ্গে, লেবাননের সঙ্গে ইসরায়েলের হচ্ছে। তো সেটা যদি চলে তাহলে তো এটার একটা প্রভাব পড়বে, এবং ভর্তুকি বেড়ে যাবে। ভর্তুকি কিন্তু এইবারের বাজেটে একটা বড় বিষয় হবে, যে ভর্তুকিটা কত হবে এবং কিভাবে ম্যানেজ করা হবে। এর মধ্যেই বিদ্যুৎ খাতে ভর্তুকি তো বাড়াতে হচ্ছে, তাই না? 36,000 কোটি টাকা ছিল, এটা বোধহয় 50-এ যাবে। তো বিদ্যুতের দামও বাড়ানোর আয়োজন চলছে। তো কোন সেগমেন্টে বাড়বে সেটা একটা দেখার বিষয় হবে। যারা বেশি ইউজ করে তাদের জন্য বেশি, যারা কম ইউজ করে কোন স্ল্যাবে বাড়বে, এটার কিন্তু অনেকটা ওই যে আয়করের মতো সরকার বোধহয় চেষ্টা করছে যে যারা বেশি ব্যবহার করে, যারা বেশি সক্ষম তারা বেশি দেবে। এটা যদিও বাজারের নীতির উল্টো, কিন্তু আমাদের দেশের বাস্তবতায় হয়তো এটা করতে হবে আর কি। আমি আসবো আপনার কাছে মজ্জাম ভাই, মানে সামাজিক নিরাপত্তা খাতের আসলে বরাদ্দ নিয়ে এক ধরনের প্রশ্ন, সেটা শুনবো আপনার কাছ থেকে। এছাড়া স্বাস্থ্য এবং শিক্ষা খাতের দিকে কি এবারে বাজেটে কি বিশেষ নজর থাকবে সরকারের? আমরা শুনছি যে স্বাস্থ্য খাতে জিডিপির 1% বরাদ্দ থাকবে এবার। আমরা আসলে বারবার বলছিলাম যে
মানে অলরেডি যেহেতু প্রায় 141টা সামাজিক নিরাপত্তা প্রকল্প দেশে চালু রয়েছে, চলমান রয়েছে, এগুলো যেন একটা আমব্রেলা হিসেবে কাজ করে, যে কার্ড যেগুলো দেওয়া হচ্ছে সেটির যেন আবার ডুপ্লিকেশন না হয়। অলরেডি যেগুলো আছে সরকার সেটা নিশ্চিত করেছেন যে না, ডুপ্লিকেশন হবে না। যারা কোনো উপকারভোগীর আওতায় নেই এই 140-41টা, তার বাইরে যারা থাকবে তাদেরকে সরকার এটার আওতায় আনবেন। সুতরাং এই জায়গায় অন্তত একটা লিকেজের যে আশঙ্কা ছিল সেটা কমিয়ে আনা যাবে, এটা একটা দিক। দ্বিতীয়ত হলো, ভাই ঠিকই বলেছেন এবং আমিও দেখলাম যে বরাদ্দ মনে হয় 31,000 কোটি টাকা রাখা হয়েছে এই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এগুলোর জন্য। তার মানে হচ্ছে পূর্ণমাত্রা বাস্তবায়নটি এই অর্থ বছরের জন্য বিবেচনায় নেই, আগামী অর্থ বছরের জন্য পাইলট হিসেবে রাখা আছে। সেটা আমাদের কাছে যৌক্তিক মনে হয় যে এটাকে পাইলট আকারেই আসলে দেখা উচিত, যে আসলে কতটা উপকারে আসে এই প্রকল্পগুলো, সেটা এখানে দেখবার দরকার আছে। সুতরাং সেটা এখানে বিষয়। আপনি যেটা বলছিলেন যে স্বাস্থ্য বিভাগে বরাদ্দ মজেম ভাই 12,167 কোটি টাকা থেকে বাড়িয়ে 43,189 কোটি টাকা উন্নীত করা হচ্ছে। কিন্তু আপনাকে বলছিলাম যেটা খুবই ভালো দিক, যে বরাদ্দের দিক থেকে ভালো দিক, কিন্তু ঐতিহাসিকভাবে আমরা সাধারণত দেখেছি যে এডিপি বাস্তবায়নের দিক থেকে, বরাদ্দ বাস্তবায়নের দিক থেকে কিছু আন্ডার পারফর্মার, কিছু গুড পারফর্মার রয়েছে। স্বাস্থ্যখাত চিরকালই আমরা দেখেছি যে সে আসলে আন্ডার পারফর্মার, সে পারে না বা ব্যয় করতে পারে না সে। সুতরাং সেই জায়গাটি, যে ব্যয় না করতে পারার যে অক্ষমতা, এই অক্ষমতাটি দূর করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে নতুন যিনি মন্ত্রী আছেন যথেষ্ট উদ্যমী মনে হয় তাকে, তো তিনি যাতে সেই জায়গাটির ব্যাপারে নজর দেন। সাধারণত যেটি হয় বাংলাদেশে, যেটা তৈরি হয়েছে সেটা হলো প্রত্যেকটা মন্ত্রণালয় কেন্দ্রিক একটা কার্টেল গড়ে উঠেছে। ওই কার্টেলের বাইরে কেউ প্রকল্প পান না। যতই প্রকিউরমেন্ট, ডিজিটাল প্রকিউরমেন্ট, ট্রান্সপারেন্ট, ড্রপ, এইটি যাই বলা হোক, কিন্তু মানে যাকে দিতে চান তিনিই পান আসলে। সুতরাং এই সিস্টেমগুলোকে কতটা তিনি দুর্নীতি মুক্ত করতে পারবেন, কম্পিটিটিভ করতে পারবেন এবং দ্রুত দিতে পারবেন, রিলিজ করতে পারবেন এবং বাস্তবায়ন করিয়ে নিয়ে আসতে পারবেন, সেটি এখানে দেখবার বিষয়। আগের মানে আওয়ামী লীগ সরকারের সময়কালে এরকম একটা অবস্থান ছিল যে তুমি টাকা নিয়েও নাও কিন্তু কাজটা করে দিতে হবে টাইপের একটা অ্যাটিটিউড নিয়ে যেত। আমি জানি না এখানে আবার সেটি যেন না হয়। অন্তর্বর্তী সরকারের সময় একটা অভিযোগ ছিল যে তারা এই দুর্নীতির ভয় নাকি প্রকল্পই নিত না, স্বাস্থ্য মন্ত্রণালয়ে কি কোনো প্রকিউরমেন্টের যখনই দুর্নীতি হয়েছে তখন নাকি তারা এগোতেও না, এরকম নাকি একটা অভিযোগ রয়েছে। সুতরাং এই জায়গাটিতে যেন আবার এই নতুন মন্ত্রী যেন সেটির জন্য যেন আবার পিছুপা না হন, মানে দুর্নীতির অভিযোগ থেকে সেগুলো অ্যাড্রেস করবেন, কিন্তু যাতে প্রকল্প নিতে পিছুপা না হন। আরেকটি ছোট্ট বিষয় যেটি বলা, যে শিক্ষা খাতে বরাদ্দ বেশি দেখছি আমরা, বেশি প্রায় 50,302 কোটি টাকার কথা বলা হচ্ছে। ভালো দিক সেটা একটা, আবার সেই একই কথা যে শিক্ষা খাতের জন্য বরাদ্দ বৃদ্ধির প্রয়োজন রয়েছে। প্রকল্প কি কি ধরনের নিচ্ছে, এটা কি সারা দেশে নেশন ওয়াইড যে ফিডমিল কার্যক্রম নেওয়ার অংশ হিসেবে একটা মেগা প্রকল্পের অনেক ধারণা আগে থেকেই ছিল, ওয়ার্ল্ড ব্যাংক সেখানে ফাইন্যান্স করতে চেয়েছিল, সেটার একটা অংশ এখানে রয়েছে কিনা এক। দ্বিতীয় হলো, সবসময় আমরা বলে থাকি যে শিক্ষা খাতে একটা বড় প্রকল্প হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, এটা বলে থাকি কারণ এটা হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে এই প্রকল্পটি, যদিও প্রায় শেষের দিকে, তাও মনে হয় এই অর্থ বছরেও তার একটা বিনিয়োগ হয়তো এই অর্থ বছরেও রয়েছে, যেটা হয়তো এখানেও হয়তো আমরা দেখতে পাচ্ছি। সুতরাং এই জায়গাগুলো হয়তো এখানে দেখবার বিষয় রয়েছে। তবে আমি যেটা মনে করি, এই সরকারের জন্য মূল টার্গেট করা উচিত সামাজিক খাতগুলোকে। আগের সরকারগুলো বা আওয়ামী লীগ সরকারের সময় অবকাঠামো খাতে দুর্নীতি হোক, অপচয় হোক, প্রচুর প্রকল্প হয়েছে। সেই জায়গা থেকে আমার মনে হয় যদি এই সরকার আসলেও রাজনৈতিকভাবে তার ট্রেডমার্ক রাখতে চায়, তাহলে সেটা সামাজিক খাতে সে রাখতে পারে। এটা একটু শুনি হাসান মামুন ভাইয়ের কাছ থেকে। মানে আমরা কি এবার দেখবো যে সরকার ধীরে ধীরে অবকাঠামো কেন্দ্রিক ব্যয় থেকে মানব সম্পদ উন্নয়নমুখী যে আসলে ব্যয়, যা দীর্ঘমেয়াদী অর্থনীতির জন্য ইতিবাচক বলে অনেকে মনে করেন, সেদিকে যাবে? আমরা এই যে বিরতির সময় আলাপ করছিলাম যে হার্ডওয়্যার না সফটওয়্যার, তো আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তো একটা বড় অভিযোগ আছে যে ইট কাঠের উন্নয়ন বেশি করেছে এবং সেখানে দুর্নীতি বেশি হয়েছে, মেগা প্রকল্প মানে মেগা দুর্নীতি এইসব বলা হচ্ছে এবং হয়েছেও তাই। রূপপুরের কথা তো আমরা জানি, বালিশ কাণ্ড ইত্যাদি। তো যাই হোক, এখন মানে আমরা দেখতে চাবো যে ভেতরগত উন্নয়নটা, ব্যবস্থাপনাগত বা ব্যয়টাকে কার্যকর করা এবং সেখান থেকে সুফল বেশি পাওয়া যায়, এই ধরনের কাজে সরকার যেন সক্ষমতা দেখায়। এবং সরকার কিন্তু মানে কিছু কৌশলগত ব্যয় করে, যেমন আমি বলছিলাম যে স্বাস্থ্যকর্মী নিয়োগ, এর কিন্তু ইম্প্যাক্ট অনেক বেশি পাওয়া যাবে এবং মানুষ কিন্তু ফিল করবে ইম্প্যাক্টটা। আমরা তো এই যে হাম পরিস্থিতি নিয়ে আলাপ করছিলাম, যে টিকাদান কর্মসূচি, এটাও যদি সরকার ভালোভাবে অ্যাড্রেস করতে পারে। সরকারের বিরুদ্ধে কিন্তু একটা অভিযোগ এসছে যে মানে আগে সরকার যাই করে যাক, এই সরকার
শিশু মৃত্যু কমাতে পারত, এই অভিযোগ আছে। আমি জানি না, যারা বিশেষজ্ঞ তারা বলতে পারবেন। বা মহামারী কেন ঘোষণা করা হয়নি, কেন মানে দুর্যোগ ঘোষণা করা হয়নি, করলে এটা মানে মোকাবেলা করাটা কৌশলগতভাবে সহজ হতো, এসব বলছেন অনেক জনস্বাস্থ্যবিদ। তো এই ব্যাপারগুলোতে সরকার সাফল্য দেখাতে পারে। আমি মনে করি যে আপনি লক্ষ্য করবেন যে নির্বাচনের আগে একটা প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছিল যে স্বাস্থ্য খাতে কে কত বেশি বরাদ্দ দেবে। জামায়াত ইসলামী বোধহয় 7-8% চলে গেছিল, তাই না? যদিও মানে 2% না বরাদ্দ ইনফ্যাক্ট তো জিডিপির। তো এখন এই সরকার বলছে, বিএনপি সরকার বলছে ধাপে ধাপে বাড়াবে, বাড়িয়ে এটাকে 5% নিয়ে যাবে। তো সেটা ভালো, একটা রক্ষণশীলভাবে অগ্রসর হওয়া। কিন্তু ব্যয়টা যাতে বিনিয়োগে রূপান্তরিত হয় এবং মিনিংফুল হয়, এটা সরকার করে দেখাতে পারে। আর হচ্ছে মানে যেসব জায়গায় মানে কর্মসংস্থান প্রয়োজন, মানে লোক নিয়োগ দেওয়া প্রয়োজন সরকারি খাতে, সেগুলো দেওয়া, এবং যেসব জায়গায় প্রয়োজন না সেসব জায়গায় কর্তন করে সরকার কিন্তু তার যে নিজের যে পরিচালন ব্যয়ের সাইজটা এটা কিন্তু কমিয়ে আনতে পারে। এইটা একটা এই সরকারের সাফল্য বলে বিবেচিত হতে পারে যদি পরিচালন ব্যয়টা সে কমিয়ে আনতে পারে এবং এটাকে আবার এফেক্টিভ করতে পারে। এটা কিন্তু একটা বড় ব্যাপার হবে। হ্যাঁ, সামনে তো আসলে অনেক আরো ইস্যু আসতে থাকবে বাজেট নিয়ে, আরো আলাপের সুযোগ হবে নিশ্চয়ই। আজকে আলাপ শেষ করতে হচ্ছে, আরো একদিন আলাপের সুযোগ হবে নিশ্চয়ই আপনাদের সাথে। দর্শক, শেষ করছি এখন প্রকাশ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।